একাদশ এবং দ্বাদশের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, তোমাদের ইংরেজির সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়াতে যাচ্ছি। এই যে এই টপিকটার উপরে তোমাদের মোট 5 মার্কের মার্ক থাকে 5, কিন্তু সেন্টেন্স থাকে 10টা। এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ 10টা সেন্টেন্স থাকে এবং 10টার মধ্যে তোমাকে 5টার উত্তর দিতে হবে। তো আমরা একটা বিষয় জানি যে আসলে রুল, এত বেশি রুল আমাদের মুখস্থ থাকে না। এই কারণে আমরা যে কাজটা করব, সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব। অর্থাৎ এই এক্সাম্পলগুলো এমনভাবে করব যেন আমাদের নিয়মগুলো মুখস্থ হয়ে যায়। তোমরা যদি ইংলিশ মিডিয়ামের কথা জানো, তারা আসলে যে কাজটা করে এইভাবে রুল মুখস্থ করে না। ওরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে করতেই একসময় আসলে বুঝে যায় যে আসলে এখানে এই শব্দটাই বসবে। এই কারণে আমরা ঠিক সেই থিওরিতে ইংরেজি কমপ্লিট করব, অর্থাৎ এই গ্যাপ পূরণগুলো করব। তার মানে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবে। তো আমরা যে কাজটা করব, আমরা রুলগুলো, অর্থাৎ আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি আসলে কোথায় কোনটা কিভাবে বসে। তোমরা খেয়াল করো, প্রথমটা আছে দেখো বি বর্ন। এখানে দেখো এইটা, অর্থাৎ বর্ন আমরা জানি যে বেয়ার, তারপরে বোর, তারপরে হলো বর্ন। এই যে আমরা যে বিষয়টা আলোচনা করছি, দেখো এটা সবসময় প্যাসিভ ফর্ম, অর্থাৎ জন্মগ্রহণ করা অর্থে সবসময় এই V3 ফর্মটাই মূলত বসে। জন্মগ্রহণ করা অর্থে, আমি আবার বলতেছি, জন্মগ্রহণ করার অর্থে সবসময় বর্ন এইটাই বসে, V3টাই বসে। এখানে এই ফ্রেজ ওয়ার্ডটা আমরা অবশ্যই বর্নটাই ব্যবহার করব। আর এখানে দেখো বি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এখানে বি বর্ণে আমরা বি বলতে বোঝাচ্ছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে বি বলতে এই গুলোকে বোঝাচ্ছি, কিন্তু পরীক্ষায় যখন তোমাদের আসবে এই বর্ণের সাথে আসলে এম ইজ আর যায় না, অবশ্যই এক ক্ষেত্রে যায়। সে যদি আমরা বলি যে আই এম ফ্রম খুলনা, তখন যাই। কিন্তু দেখো জন্মগ্রহণ করা অর্থে কখনো এম ইজ আর এগুলো আসে না, প্যাসিভ ফর্মে বসে, যার কারণে এটা পাস্ট টেন্সেই বসে থাকে। তো এটা দেখো ওয়াজ অথবা ওয়ার বসে। তো সবসময় তুমি খেয়াল করে দেখবা ওয়াজটাই বেশি বসে, আসলে ওয়াজ বর্ণটা এখানে ব্যবহৃত হবে। এইটা তোমরা মাথায় রাখতে হবে যে আসলে ফ্রেজটা কি এবং ওয়ার্ডসটা কি। ওয়ার্ডস আমরা যেটা জানি যে আসলে একটা বাক্যের একক, অর্থাৎ সেন্টেন্সের একক, এইটা দিয়ে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি ওয়ার্ডগুলো দিয়ে। আর ফ্রেজেস আমরা যেটা বলি সেটা হলো যে শব্দগুচ্ছ, অর্থাৎ কয়েকটা শব্দের একত্রে, অর্থাৎ একত্রিত রূপ, যেটা ফ্রেজ। অর্থাৎ ফ্রেজের মধ্যে কখনো কি থাকে না, সাবজেক্ট এবং ভার্ব থাকে না, কিন্তু কয়েকটা শব্দ মিলে ফ্রেজ হয়। তো এই শব্দগুচ্ছটা এটা কি করে, একটা বাক্যের অর্থ সমৃদ্ধি করে। অর্থাৎ একটা বাক্যের অর্থ সমৃদ্ধি করার ক্ষেত্রে এই ফ্রেজটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমটা আমরা দেখলাম যে বি বন্ড, যেটা আমরা আবার বলতেছি, এইটা বাক্যে তুমি এই শূন্য স্থানে পূরণ করবে, কারণ তোমার 10টা পড়ে। 10টার মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করব যে এই তো যদি এখানে যে কথাগুলো আমরা যে ফ্রেজগুলো লেখছি এটার ব্যবহারটা আমরা শিখে নিব। আসলে অনেকেই আমরা খেয়াল করে দেখি যে এই ফ্রেজগুলোর ব্যবহারটা আমরা বুঝি না বা পারি না, এই জন্য সেন্টেন্সটা কিন্তু আমরা এটা ব্যবহার করি না। কিন্তু ফ্রেজের ব্যবহার যারা জানে তাদের অবশ্যই সেন্টেন্সগুলো খুবই ভালো হয়। বলতে আমরা বলতে চাচ্ছি সে সুন্দর করে অর্থাৎ রাইটিংটা, তার রাইটিংয়ের স্কিলটা অবশ্যই বৃদ্ধি পায় যদি এই ফ্রেজের ব্যবহারটা সে জানতে পারে। তো আমরা কি বললাম, প্রথমে বললাম যে বর্ন এর আগে অবশ্যই কি বসবে, ওয়াজ বসবে। হ্যাঁ, ওয়াজ অথবা ওয়ার বসে, কিন্তু আসলে আমরা দেখি ওয়াজটাই সবসময় বেশি বসে, কারণ এটা প্যাসিভ ফর্মে বসে। সবসময় মনে করবা জন্মগ্রহণ করা অর্থে তাহলে কি কি ক্ষেত্রে বসতে পারে। দেখো বর্ন এর আগে আমরা বলি জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। জন্মগ্রহণ করা অর্থে সেটা হতে পারে কোনো তারিখের পূর্বে বসতে পারে। একটা আমরা বর্নটা আমরা বলতে পারি যে কোনো তারিখের, জন্মগ্রহণ করা অর্থে তারিখের পূর্বে বসতে পারে। আবার কোনো জায়গা, অর্থাৎ কোনো স্থানের ক্ষেত্রে বসতে পারে জন্মগ্রহণ করা অর্থে। আরেকটা আমরা বলতে পারি কোনো সাল, অর্থাৎ কোনো সালেও কিন্তু জন্মগ্রহণ করার অর্থে বসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি 3টা জিনিস লিখছি যে বর্ণটা তারিখের ক্ষেত্রেও বসতে পারে, জন্মগ্রহণ করা অর্থে, মাথায় রাখতে হবে জন্মগ্রহণ করা অর্থে তারিখের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, কোনো স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এবং কোনো সালের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এইটার অনুযায়ী আমরা যদি এই যে যতগুলো বাক্য লেখছি এখানে তুমি খেয়াল করে দেখো, প্রথম বাক্যটা দেখো বলছে হি ড্যাশ অন 13 নভেম্বর 1948।
তো এখানে যদি আমরা যেটা দেখছি যে এই তারিখে অর্থাৎ দেখো অর্থাৎ 13 এই যে 13 তারিখে নভেম্বর 1948 সালে সে জন্মগ্রহণ করছে আমরা দেখছি। তাহলে এই তারিখটা যেহেতু উল্লেখ, আমরা একটু আগে বলছি তারিখের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব এই জায়গাটা অবশ্যই আমরা ওয়াজ বোর্ন লিখবো। তার মানে দেখো অ্যান্সারটা হয়ে গেছে। এটা খুব সহজ একটা টপিক। তো পরবর্তীতে দেখো বলতেছে হি ড্যাশ ইন কিশোরগঞ্জ। স্বাভাবিকভাবে তোমরা বুঝতেছো যে আসলে কোনো জায়গার ক্ষেত্রে জন্মগ্রহণ করা অর্থে কোনো স্থানের ক্ষেত্রেও কি বসবে, বোর্নটা বসবে। তাহলে আমরা এখানেও যে কাজটা করতে পারি সেটা হলো ওয়াজ বোর্ন এর ব্যবহারটা করতে পারি। এরপরে দেখো 3 নম্বর বলতেছে যে হি ড্যাশ ইন 1879 অ্যান্ড ব্রেদার্ড হিজ লাস্ট ইন 1955। তার মানে দেখো এখানে কিন্তু সালের ক্ষেত্রে, তাহলে অর্থাৎ এখানেও আমরা কি ব্যবহার করতে পারি, ওয়াজ বোর্নটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো 3টা জায়গা, আমরা একটা বলছিলাম তারিখের ক্ষেত্রে, একটা জন্মগ্রহণ করা অর্থে কোনো স্থানের ক্ষেত্রে, আর একটা জায়গা আমরা বলছিলাম সালের ক্ষেত্রে। তার মানে তুমি কি করতে পারো, ওয়াজ বোর্নটা ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নম্বরটা যদি আমরা শিখি এখন, দ্বিতীয় নম্বরটা তোমরা খেয়াল করে দেখো, এখানে আছে হ্যাভ টু। হ্যাঁ, হ্যাভ টু মানে বলা হয়ে থাকে বাধ্যবাধকতা, মানে অবশ্যই বা প্রয়োজনীয়। আমরা বলছি যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটা করতে হবে। তার মানে নিজেকে কোনো কিছু বাধ্য করা বা কোনো কাজের জন্য কেউ বাধ্য করতে পারে বা প্রয়োজনীয়, এটা ক্ষেত্রে ভবিষ্যৎ অর্থে আমরা হ্যাভ টুর ব্যবহারটা জানি। তো হ্যাভ টু আসলে আরও রূপটা আছে, তোমরা জানো যে আমরা জানি যে হ্যাভ, এটার হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহারটা তোমরা জানো, হ্যাভ হ্যাজ, আর এর V2 হলো কি হয়, হ্যাড, আবার V3 কি হয়, হ্যাড। অর্থাৎ হলো V1-এ হ্যাভ হ্যাজ, আর V2-তে হলো হ্যাড, আবার V3-তেও কি বসে, হ্যাড বসে। তো এখানে আমরা 3টা রূপ দেখতেছি। এখানে এই যে হ্যাভের যে ব্যবহারটা, হ্যাভ টু মানে অর্থাৎ আমি আবার বলতেছি বাধ্যবাধকতা মানে প্রয়োজনীয়, মানে যেই কাজটা তোমাকে করতেই হবে, এরকম অর্থে মূলত হ্যাভ টু ব্যবহার হয়ে থাকে। এবং হ্যাভ টুর পরে সবসময় V1 হয়। তোমরা জানো যে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এরপরে সবসময় ভার্বের হলো 1 নম্বর অর্থাৎ V1 এটা বসে থাকে। তো এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু যে কথাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, অর্থাৎ প্রেজেন্ট, এই হ্যাভ টু অর্থাৎ আমি আবার বলছি ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ অর্থ হয়ে থাকে। আর হ্যাড টু যখন বসবে, অর্থাৎ হ্যাড টু যে জায়গাটা সেটা হলো অতীতে, অর্থাৎ অতীতকালের অর্থে, অতীতকালে কোনো কাজ করা প্রয়োজন ছিল বা অতীতকালের কোনো কাজ সে বাধ্য ছিল, এমন অর্থেও কিন্তু হ্যাড টু ব্যবহৃত করতে পারে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এটা হলো অতীতকালের ক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করব, আর অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে। আর হ্যাভ টু এবং হ্যাজ টু এইটা আমরা মূলত সাধারণত ফিউচার অর্থ আমরা ব্যবহার করে থাকি। তার অর্থ আমরা তাহলে জেনারেলি অতীতকালের ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করি, অন্যান্য জায়গায় আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করি। তো হ্যাভ টু এবং হ্যাজ টু আসলে কি, আমরা হ্যাভ টু কখন বসবো, আমরা জানি যে যখন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আমরা বলি হি, তারপরে বলতে পারি শি, তারপরে আমরা বলতে পারি ইট। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি বলি, আমরা এই ক্ষেত্রে আমরা বলি হ্যাজ বসবে। এইগুলোর ক্ষেত্রে কি বসবে, হ্যাজ বসবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় কি বসে, হ্যাজটা বসে। সে যে কোনো কারণ নামও হতে পারে, কিন্তু প্লুরাল হয়ে গেলে সবসময় হ্যাভ বসবে। অথবা আই, তারপরে উই, তারপরে ইউ, দে, এর ক্ষেত্রে হলো হ্যাভ বসে। তাহলে আমরা যে কাজটা করব, হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আমরা শিখলাম, সাথে সাথে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো হ্যাড টুর ব্যবহারটাও শিখলাম। হ্যাড হলো অতীতের ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে বলছি যে এটা কিন্তু হ্যাড টু বা হ্যাভ টু এর পরে অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম V1 বসবে। তাহলে এবার আসো আমরা ব্যবহারে যাই। আমরা যতটুকু হ্যাভ টু সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেলাম, অনেকেই হ্যাভ গট টু ব্যবহার করে, অবশ্যই ওইটাও রাইট, হ্যাভ গট টু বা হ্যাজ গট টু এটাও হয়, এটাও হবে, কিন্তু হ্যাড গট টু হবে না। অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ এর সাথে গট দিয়ে ব্যবহার করা যাবে, কিন্তু হ্যাডের সাথে যাবে না, হ্যাডের সাথে হ্যাড গট টুর ব্যবহার করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হ্যাভ টুর ব্যবহারটা এখানে দেখি। আমরা যেহেতু বলতেছি যে কোনো কিছু বাধ্যবাধকতা অর্থাৎ করতেই হবে বা এটা করা প্রয়োজনীয়, তাহলে আমরা এটা কি পাই, আমরা দেখি 4 নম্বর এক্সাম্পলটা দেখি যে উই ড্যাশ ডিফেন্ড আওয়ার মাদার। তার মানে আমাদের মার কথা মানতে হবে বা তাকে রক্ষা করতে হবে, এরকম যেটাই হলো যদি বলতে পারে। তাহলে এখানে আমাদের এটা অবশ্যই বাধ্যবাধকতা, তাই না? তো বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এখানে যেহেতু এখানে ভার্বের V1 আছে, তাহলে মানে এটা অবশ্যই এখানে হ্যাভ টু ব্যবহার করতে পারি, যেহেতু উইর সাথে হ্যাভ টুই যাবে। অর্থাৎ আমরা বলতে পারি উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার মাদার। এরপরে খেয়াল করে দেখো
5 নম্বরটা উদাহরণটা তুমি খেয়াল করো। 5 নম্বরটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইউ ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তার মানে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই বাজে অভ্যাসটা ত্যাগ করতে হবে। দেখো তোমাকে অবশ্যই ত্যাগ করতে হবে, তার মানে যে বাধ্য করা, অর্থাৎ অর্থাৎ আমরা যেটা বলছি খুবই প্রয়োজনীয়, এমন অর্থেই কিন্তু হ্যাভ টুর ব্যবহার। এবং হ্যাভ টু আরও মজার ব্যাপার, সেই হ্যাভ টুর পরে সবসময় কি বসে, V1 বসে। তাহলে আমরা কি করতে পারি, আমরা অবশ্যই এখানে বলতে পারি যে ইউ হ্যাভ টু, অর্থাৎ এখানেও কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমরা একটু আগে তোমাদেরকে বলছি যে হ্যাজ টু এবং হ্যাভ টুর ব্যবহার সম্পর্কে কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে জানানো হয়েছে যে আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, এবং প্লুরাল অথবা অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব, এবং অতীতের ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাড টু ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তীতে যাই যদি, তাহলে দেখো ইন অ্যানসেন্ট টাইম, তার মানে এইখানে দেখো অর্থাৎ প্রাচীন সময়টা বোঝাচ্ছে, তার মানে অতীত বোঝাচ্ছে। তাহলে পিপুল ড্যাশ ফাইট এগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস, তার মানে দেখো এই যে ওয়াইল্ড অ্যানিমালসের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে বা সংগ্রাম করতেছে, তাহলে এই ক্ষেত্রে অতীতের কথা প্রকাশ পাচ্ছে, তার মানে অতীতে এটা মানে তারা করতো। তাহলে আমরা এখানে হ্যাভ টু না বসায় আমরা কিন্তু এই জায়গাকে কিন্তু আমরা কি করতে পারি, হ্যাড টু বসাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি খেয়াল করতে পারতেছো যে হ্যাড টুর ব্যবহারটা তুমি শিখে নিতে পারতেছো যে ইন অ্যানসেন্ট টাইম পিপুল হ্যাড টু ফাইট এগেনস্ট ডেঞ্জারিয়াস ওয়াইল্ড অ্যানিমেলস। তার মানে তোমরা খেয়াল করো যে হ্যাড টুর ব্যবহারটা আমরা কিভাবে তোমাকে শেখাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীর এরপরে যদি আমরা ওয়ার্ডটাই যাই তাহলে আরও ভালোভাবে শিখতে পারবে। এখানে হ্যাড বেটার কথাটা, তাই না, অধিকতর ভালো, অর্থাৎ হ্যাড বেটার বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো অধিকতর ভালো। অর্থাৎ অধিকতর ভালো বলতে আমরা কি বুঝি, যে আসলে যেটা আসলে খুব বেশি ভালোর ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহৃত হতে পারি। তুমি কোনোভাবে এটা মনে করো না এটা অতীতের কোনো কথা না, অতীতের না, আসলে এটা বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে ফিউচারটাকে, অর্থাৎ রিয়েল যে পাস্ট, অর্থাৎ হলো ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এইটা হ্যাড বেটার মানে অধিকতর ভালো। যেমন আমি বলছি বলে আই হ্যাড বেটার ইট, আমার আই হ্যাড বেটার ইট নাও, তার মানে এখন আমার খাওয়াই ভালো। তার মানে এই যে অধিকতর ভালো অর্থে কিন্তু আমরা হ্যাড বেটারটা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেছো হ্যাড বেটারটা আসলে কিভাবে আসে, সেটা হলো কোনো ভালো করা। এখন অনেক সময় আমাদের হ্যাড বেটার এবং উড রেইদার মধ্যে একটু সমস্যা দেখা দেয়, তা আমরা অবশ্যই সেটা আলোচনা করব তোমাদের সামনে। তার আগে আরেকটা বিষয় দেখো, 7 নম্বর এক্সাম্পলটা আমরা করে আসি। অনেক সময় আমরা একটা জিনিস খেয়াল করে থাকি যে যদি হ্যাভ টু, হ্যাভ টু অথবা ইসের ক্ষেত্রে যদি বি ভার্ব ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করতে পারি। দেখো প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা বি ভার্বটা সামনে ব্যবহার করতে পারি। আমি আবার বলতেছি হ্যাভ টু এর ক্ষেত্রে যদি বি ভার্বের ব্যবহারটা তুমি করতে চাও তাহলে তুমি যে কাজটা করবে সেটা হলো অর্থাৎ প্রথমে ব্যবহার করতে পারো, অথবা হ্যাভ টু বা হ্যাজ টুর পরে তুমি নটটা ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি না বোধকটা অবশ্যই হ্যাভ টু এর পরে ব্যবহার করতে পারো, আর এখানে যে কাজটা করতে পারো কোনো ডু বা ডাজের ব্যবহার করতে পারো, এর পরেও ব্যবহার করতে পারো, অথবা প্রশ্নবোধকের ক্ষেত্রে আগেও ব্যবহার করতে পারো। তাহলে ডু ইউ অফেন বা অফটেন ড্যাশ ট্রাভেল ওয়ান বিজনেস, তার মানে সে আসলে তাকে মাঝে মাঝে কি করতে হয়, তাকে ভ্রমণ করতে হয় প্রায়ই। তার মানে এখানেও আমরা কিন্তু হ্যাভ টুর ব্যবহারটাই দেখতেছি, অর্থাৎ হ্যাভ টু এর ব্যবহার এটা একটা দেখানো হয়েছে। 8 নম্বরটা খেয়াল করে দেখো, বলছে যে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে তুমি ডিস্টার্ব করো না। ইউ ড্যাশ লিভ মি এলন অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমাকে আসলে একা থাকতে দাও। তাহলে খেয়াল করে দেখো তার একা থাকাই ভালো এই সময়টাতে। তাহলে এই যে অধিকতর ভালো, অর্থাৎ এই অধিকতর ভালোর ক্ষেত্রে আমরা অবশ্যই কি করতে পারি, হ্যাড বেটারটা ব্যবহার করতে পারি। এবং হ্যাড বেটারের পরে অবশ্যই ভার্বের কি বসবে, V1টা বসবে। সবসময় মাথায় রাখবা হ্যাড বেটারের পরেও কি বসবে, ভার্বের হলো 1 নম্বর ফর্মটা বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অবশ্যই এই জায়গাটা অর্থাৎ 8 নম্বরে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, হ্যাড বেটার ব্যবহার করতে পারি। দেখো হ্যাড বেটার, তাহলে এই জায়গাটাও আমরা কিন্তু শিখলাম যে আসলে অধিকতর ভালো অর্থে হ্যাড বেটার ব্যবহার করা যায়। এরপরে দেখো আমরা 9 নম্বরটা যদি দেখি তাহলে এখানেও কিন্তু যে কথাটা বলতেছে উই ড্যাশ নট গো আউট টুডে, তো আমরা অনেক সময় হ্যাড বেটার এর আমাদের একটা প্রশ্ন থেকে যায়, আমরা যদি নট না বোধক কথাটা আসে তাহলে কোথায় বসাতে পারি, তাহলে অবশ্যই তুমি হ্যাড বেটারের পরে নটটা বসাতে পারো। অর্থাৎ তোমার যদি নেগেটিভ কোনো সেন্টেন্স তুমি লিখতে চাও তাহলে অবশ্যই হ্যাড বেটারের পরে তুমি নট কথাটা ব্যবহার করতে
পারো। যেমন এখানে বলতেছে উই ড্যাশ নট গো আউট টুডে, তার মানে বলতেছে দেখো তাহলে আমরা এখানে যদি ব্যবহার করি উই হ্যাড বেটার নট গো আউট টুডে, তার মানে আজকে তার বাইরে না যাওয়াই ভালো, তার মানে অধিকতর ভালো ওই কাজটা, মানে বলতেছে সব থেকে যে কাজটা তার করতে ভালো সেটা হলো হ্যাড বেটার ব্যবহার করা হবে। তাহলে নটের ব্যবহারটাও শিখলাম, যদি না বাদক আসে তাহলে অবশ্যই হ্যাড বেটারের পরে আমরা নটটা ব্যবহার করতে পারি। সাথে সাথে আমরা মাথায় রাখবো যে অবশ্যই এরপরে ভার্বের কি কয় নম্বর ফর্ম বসবে, 1 নম্বরটা। অবশ্যই এখানে দেখো হ্যাভ টুর পরেও কিন্তু ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো উড রেইদার, অর্থাৎ বরং ভালো, অর্থাৎ একটার সাথে তুলনা হবে, কম্পেয়ার, আমরা যেটা বলতে তুলনা করবে। এখন তুলনা কিভাবে হতে পারে, তুলনা স্বাভাবিকভাবে একজনের মধ্যে হয় না, স্বাভাবিকভাবে দুইজনের মধ্যেই হয় তুলনাটা, তাই না? বহুর মধ্যে তুলনা থাকতে পারে, কিন্তু দেখো এটা তুলনাটা হবে এবং ভার্বে এর উপরে কিন্তু ভার্বের 1 নম্বর V1টা বসবে এবং কম্পেয়ারটা তুলনাটা এরকম হবে। আমরা যদি খেয়াল করি দেখো 10 নম্বর এক্সাম্পলে শিমুল ড্যাশ ওয়ার্ক হার্ড দেন বেগ, এখানে খেয়াল করে দেখো এই দেনের অর্থাৎ এই হ্যাড বেটার এবং উড রেইদার মধ্যে পার্থক্য যে এই জিনিসটা করে দিচ্ছে সেটা হলো এই দেন, দেন এইটাই আমাদের পার্থক্য করে দিচ্ছে, কারণ হ্যাড বেটারের ক্ষেত্রে দেন কথাটা থাকে না আর উড রেইদারের ক্ষেত্রে দেন কথাটা থাকে। অর্থাৎ এই যে দেনের ব্যবহারটা, দেন কেন আসবে না, কারণ বলছে ওটার থেকে এইটা, এই যে যখনই কম্পেয়ার করতেছে আরেকজনের সাথে এবং দেন কথাটা দেখার সাথে সাথে আমরা ওই কিন্তু গ্যাপে উড রেইদারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে দেখো শিমুল উড রেইদার ওয়ার্ক হার্ড দেন বেগ, তার মানে সে ভিক্ষা করার থেকে সে মূলত কঠোর পরিশ্রম করায় তার জন্য ভালো। তার মানে দেখো এই যে এই এর সাথে ভিক্ষা অর্থাৎ এইটার সাথে এই ওয়ার্ডের সাথে কিন্তু কম্পেয়ার করলো যে আসলে উড হলো ওয়ার্ক হার্ড, তার মানে এটা এই যে দেন কথাটা দেখার সাথে সাথে আমরা মনে করলাম এটা কি হবে উড রেইদার, এবং সাথে সাথে আমরা দেখলাম ভার্বের V1ও আছে, অর্থাৎ ভার্বের উড রেইদারের পর অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। স্বাভাবিকভাবে 11 নম্বর এক্সাম্পলটা যদি তুমি দেখো দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ, তো খেয়াল করে দেখো এইখানেও কিন্তু স্টার্ভ বলতেছে দ্য পোর ম্যান অর্থাৎ গরিব লোকটি স্টার্ভ মানে অনাহারে থাকা, দেন বেগ মানে ভিক্ষা করার থেকে সে অনাহারে থাকাই তার জন্য ভালো। তাহলে এখানেও কিন্তু দেখো কম্পেয়ার করতেছে এবং আমরা মজার ব্যাপার আমরা কিন্তু এই দেনের ব্যবহারটা দেখে কিন্তু সহজে বুঝে যাচ্ছি যেখানে হ্যাড বেটার বসবে নাকি উড রেইদার বসবে। স্বাভাবিকভাবে এখানেও কিন্তু কি বসবে, উড রেইদারটাই বসবে। তাহলে এই যে আমি আবার বলতেছি যে এই ব্যবহারটা যদি আমরা এই ফ্রেজের ব্যবহারগুলো শিখি তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা আরও সমৃদ্ধ হবে। অর্থাৎ এইটা ফ্রেজের কাজই হলো একটা বাক্যের অর্থটাকে সমৃদ্ধি করা। অর্থাৎ একটা আমরা আসলে কি এই অর্থাৎ এই ফ্রেজের ব্যবহারটা জানি না, এই জন্য আমরা বাক্যে কিন্তু ফ্রেজের অর্থগুলোই ভালোভাবে জানি না, অথবা সেন্টেন্সটা কিভাবে বসাতে হয় সেটাই কিন্তু আমরা জানি না, যার কারণে আমরা কিন্তু আমাদের সেন্টেন্সে এটা ব্যবহার করি না। কিন্তু এটা কিন্তু খুবই মজার, দেখো তুমি এই ওয়ার্ডগুলো এত বেশি মজার যে এইটা দিয়ে তুমি অনেক সুন্দর সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে পারো। ইংরেজিটা আসলে কি জন্য এসছে, পরীক্ষায় শুধু পাস করার জন্য কিন্তু ইংরেজি আসে নাই। ইংরেজিটা 4টা জিনিস খেয়াল করে রাখতে হয়, সেটা হলো যে আমাদের রাইটিংটা অর্থাৎ রাইটিংয়ের স্কিলটা বাড়াতে হবে, আমাদের স্পিকিং অর্থাৎ কথা বলার যোগ্যতা বাড়াতে হবে ইংরেজিতে, আবার লিসেনিং পাওয়ারটাও কিন্তু বাড়াইতে হবে, রিডিং এই পাওয়ারটাও বাড়াইতে হবে। কিন্তু দেখো আমরা শুধু পরীক্ষার পাস নিয়েই এত বেশি ব্যস্ত থাকি যে ইংরেজিতে আরও যে অনেক কাজ আছে সেটা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের মন থেকে চলেই গেছে। এই জন্য আমরা ভয়টাকে জয় করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করবো ইংরেজি রুল না, আমরা মূলত এই সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু নিজেদেরকে তৈরি করব। তাহলে দেখবে যদি এই সেন্টেন্সগুলো তুমি মনে রাখো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে বাকি অংশ আলোচনা করব।